জীববিজ্ঞান দ্বিতীয় পত্র জিনতত্ত্ব ও বিবর্তন মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম 1. পরিপূরক জিন কমপ্লিমেন্টারি জিন ফিনোটাইপিক অনুপাত 9:7 ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে এবং এ অবস্থাকে স্বপ্রকটতা বলা হয়। ল্যাথিরাস ওডোরাটাস নামক মিষ্টি মটর উদ্ভিদে সাদা ফুল বিশিষ্ট দুটি আলাদা বংশ বা স্ট্রেইন পাওয়া যায়। এই স্ট্রেনের মধ্যে সংকরায়ন করলে F1 জনুর সব উদ্ভিদের ফুল বেগুনি হয়, কিন্তু F2 জনুর সব উদ্ভিদের বেগুনি ও সাদা ফুলের অনুপাত দ্বারা 9:7। জিনতত্ত্বের ব্যাখ্যা। ধরা যাক সাদা ফুল বিশিষ্ট স্ট্রেইন দুটি জিনোটাইপিক অনুপাত AABB এতে সংকরায়নের ফলাফলের চেকারবোর্ডের মাধ্যমে দেখানো হলো। অনুপাত ফিনোটাইপিক অনুপাত 9টি বেগুনি ফুল 7টি সাদা ফুল। ব্যাখ্যা। এক্ষেত্রে প্রকট জিন এ ও বি একত্রে কাজ করে থাকে। উপরের চেকারবোর্ডে দেখা যায় যে সকল জিনোটাইপিক অনুপাত এ ও বির সাথে আছে সে সকল ক্ষেত্রেই ফিনোটাইপিক বেগুনি হয়েছে এবং যেসব অনুপাত এ বা বি একই দুটি জিনের মাত্র একটি মাত্র আছে বা কোনোটি নেই সেসব ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত সাদা হয়েছে। পরিপূরক জিনের প্রভাবের ফলেই F2 জনুর অনুপাত 9:3:1 ব্যতিক্রম ঘটে। এখানে 9:7 অনুপাত সৃষ্টি করা হয়েছে। এপিস্টেসিস কিছু ক্ষেত্রে দুটি পৃথক জিন জীবের বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে এদের একটি অপরটির প্রকাশে বাধা দেয়। এভাবে জিন যখন অন্য একটি নন অ্যালেলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এটিকে এপিস্টেসিস বলে। যেই জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সেই জিনকে এপিস্টেটিক জিন বলে, আর যেই জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সেই জিনকে হাইপোস্ট্যাটিক জিন বলে। প্রকট এপিস্টেসিস অনুপাত 13:3। যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালেলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে প্রকট এপিস্টেসিস বলে। 1918 খ্রিস্টাব্দে ব্যাটসন এবং পানের পরিচালিত এক পরীক্ষায় আবিষ্কৃত হয় যে সাদা লেগহর্ন গোষ্ঠীর মুরগির রঙিন পালক সৃষ্টির জন্য একটি প্রকট জিন সক্রিয় থাকে, কিন্তু এপিস্টেসিস জিন এর কারণে রঙিন পালক সৃষ্টি হতে না পারায় পালকগুলো সাদা হয়। F1 জনু সব সাদা পালক বিশিষ্ট হলেও F2 জনুতে 13:3 সাদা ও রঙিন পালকের বিশিষ্ট মোরগ মুরগি সৃষ্টি হয়। জিনতাত্ত্বিক ব্যাখ্যা। ধরা যাক সাদা লেগহর্ন রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন সি এবং সাদা লেগহর্ন রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন আই। অতএব সাদা লেগহর্ন জিনোটাইপিক অনুপাত হবে CCII এবং সাদা ওয়াইন ডটের জিনোটাইপিক হবে CII। অর্থাৎ এক্ষেত্রে সি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, আই জিন এপিস্টেটিক জিন। এক্ষেত্রে অনুপাত 13:3। এক্ষেত্রে জিন আই বিশেষ ধরনের এনজাইম উৎপন্ন করে যার ফলে সি জিনের বৈশিষ্ট্য প্রকাশ সম্ভব হয় না, দমিত থাকে। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস অনুপাত 9:7। বিভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পর একে অপরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে। এক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে। মানুষের জন্মগত মুখবধিরতা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অন্যতম উদাহরণ। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত এপিস্টেসিসের প্রচ্ছন্ন জিনের জন্য দায়ী। এই জিন দুটি একটি যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থা থাকে তখন অন্য প্রকট জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। অর্থাৎ উল্লেখিত দুজোড়া প্রচ্ছন্ন জিনের যে কোনো এক জোড়া থাকলে অন্য জোড়ার নিকট প্রকট জিন থাকলেও সেটি ব্যক্তির জন্মগত মুখবধিরতা হবে। এক্ষেত্রে প্রচ্ছন্ন জিন প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। এক্ষেত্রে 9টি স্বাভাবিক সন্তান বাক শ্রবণক্ষম এবং 7টি মুখবধির। একজন মুখবধির পুরুষ DEE এর সাথে একজন মুখবধির মহিলা DEE এর বিয়ে হলে তাদের সন্তান স্বাভাবিক বাক শ্রবণক্ষম হবে। ওই সন্তানের জিনোটাইপিক অনুপাত হবে পুরুষ ও মহিলার বিয়ের কারণ মানুষের ভাই বোনের বিয়ে হয় না। এদের সৃষ্ট পরবর্তী বংশধরের স্বাভাবিক বাক শ্রবণক্ষম মুখবধির সন্তান 9 এবং 7 অনুপাতে প্রকাশ পাবে। উপরের ছকের মাধ্যমে তা ব্যাখ্যা দেওয়া হয়েছে। জীববিজ্ঞানে যে প্রতীক ব্যবহার করা হয় এদের মধ্যে পুরুষ এবং নারী প্রধান। পুরুষ জীবকে পুরুষ চিহ্ন দ্বারা এবং নারী জীবকে নারী চিহ্ন দিয়ে এবং পুরুষ চিহ্নটি দ্বারা রোমানদের রণদেবতা মার্স এবং ঢাল শিল্ড বা বর্ষা নির্দেশ করে, আর নারী চিহ্নটি দ্বারা রোমানদের প্রেম ও সৌন্দর্য দেবী ভেনাস হাতে আয়না নির্দেশ করে। পলিজেনিক ইনহেরিটেন্স বা জিনরীয় উত্তরাধিকারী। মেন্ডেলের সূত্র মতে প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর বা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়, কিন্তু কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন লোকাসে অবস্থানকারী নন অ্যালেলিক একাধিক জিন জীবের একমাত্র বৈশিষ্ট্য
নিয়ন্ত্রণ করে, যেমন মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা। গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং ইত্যাদি পরিমাণগত বৈশিষ্ট্য একাধিক জিনের সমন্বয়ে প্রয়োগের ওপর নির্ভরশীল হয়। বিভিন্ন লোকালয়ে অবস্থিত নন অ্যালেলিক জিন একটি গ্রুপ সম্মিলিতভাবে কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে তখন সেই জীবকে পলিজিন বলে। পলিজিন নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে পলিজেনিক ইনহেরিটেন্স বলা হয়। জিনতত্ত্ববিদ ম্যাথের 1958 সালে পলিজিন নামকরণ করেন। পলিজিনের প্রভাবে ক্রমবর্ধিষ্ণু হওয়ায় এমন চারিত্রিক বৈশিষ্ট্যকে মাত্রিক চরিত্র বলা হয়। মানুষের অনেক বংশগত রোগ পলিজেনিক জিনের অস্বাভাবিক কারণে সৃষ্টি হয়, যেমন অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস ইত্যাদি। 1908 সালে সুইডিশ বিজ্ঞানী নিলসন এলে গমের বীজের রং নিয়ে পরীক্ষা করার সময় লাল বীজযুক্ত গমের সাথে সাদা বীজযুক্ত গমের সংকরায়ন ঘটান। F1 বংশধরে সকল গমের মাধ্যমে লাল পেলেও F2 বংশধরে 15টি লাল এবং একটি সাদা শস্যযুক্ত উদ্ভিদ দেখতে পান। তিনি 15টি লাল শস্যযুক্ত উদ্ভিদের মধ্যে লাল বর্ণের গাঢ়ত্বে তারতম্য লক্ষ্য করেন। প্রকৃতপক্ষে তারতম্য বিচার করে তিনি 1-4-6-4-1 গাঢ় লাল, মধ্যম লাল, ফিকে লাল, সাদা লাল অনুপাত পেয়েছিলেন। মানুষের গাত্রবর্ণ পৃথিবীতে নিগ্রোদের মতো কুচকুচে কালো থেকে শুরু করে কর্কেশিয়ানদের মতো ধবধবে ফর্সা বা শ্বেতাঙ্গ পর্যন্ত নানা রঙের মানুষ দেখা যায়। নিগ্রো ও শ্বেতাঙ্গদের মধ্যে বিয়ে হলে দুই সন্তান গায়ের রং মাঝামাঝি অর্থাৎ ম্যালেট হয়। ম্যালেটদের মধ্যে বিয়ে হলে নানা ধরনের বর্ণবিশিষ্ট মানুষ দেখা যায়। নিগ্রো ও শ্বেতাঙ্গদের মানুষের মধ্যে বিয়ে হলে মানুষের মিউলেটো মাঝারি বর্ণের গায়ের উত্তরাধিকারী পলিজেনিক উত্তরাধিকারী একটি উৎকৃষ্ট উদাহরণ। মনে করে নিগ্রোদের সৃষ্ট বর্ণসৃষ্টিকারী দুজোড়া জিন হচ্ছে B1 B2 B2। শ্বেতাঙ্গদের এক জোড়া জিন হচ্ছে B1 B1 B2 B2। এ ধরনের নিগ্রো পুরুষ ও শ্বেতাঙ্গ মহিলার মধ্যে বিয়ে হলে তাদের ক্রসের ফলে সৃষ্ট B1 যৌন জিনোটাইপিক অনুপাত হয় B1 B1 B2 B2। এর ফলে ফিনোটাইপ হয় মিউলেটো, নিগ্রো ও শ্বেতাঙ্গ মাঝামাঝি বর্ণ। F1 যৌন মিউলেটো বা মাঝামাঝি বর্ণের ক্রস করলে F2-তে যে কোনো নানা রকমের রং বিশিষ্ট মানুষ দেখা যায়। এসব জিনের ক্ষেত্রে কোনো প্রাধান্য বা প্রকটতা নেই। প্রকট জিনের সংখ্যা যত বেশি হবে গায়ের রং এর গাঢ়ত্ব তত বেড়ে যাবে। C.B. ডেভারপোর্ট 1913 সালে প্রমাণ করেন যে নিগ্রো শ্বেতাঙ্গদের গায়ের রং বংশগতি দুজোড়া জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। নিগ্রোদের দুজোড়া বর্ণসৃষ্টিকারী জিন রয়েছে যা মেলানিন মেরুদণ্ডী প্রাণীর ত্বকে উপস্থিত কালো বাদামি রঙের রঞ্জক সঞ্চয়ে সাহায্য করে। এ সকল জিন কোনো প্রকটতা দেখা যায় না, তবে এদের সমপরিমাণ ও ক্রমবর্ধিষ্ণু প্রমাণ দেখা যায়। শ্বেতকায়েদের ক্ষেত্রে এই জিনগুলো অ্যালিল ম্যালিল সঞ্চয় সাহায্য করে না। একজন নিগ্রো পুরুষ সাথে শ্বেতাঙ্গ মহিলার বিয়ে হলে F1 ও F2-র ফলাফল অপর পাতায় চেকারবোর্ডের মাধ্যমে দেখানো হলো। 4টি বর্ণসৃষ্টিকারী জিন প্রথম ছকে একজন নিগ্রো, 3টি বর্ণসৃষ্টিকারী জিন এবং 4 জনের গায়ের রং মিউলেট। 2টি বর্ণসৃষ্টিকারী জিন মিউলেট মাঝামাঝি বর্ণ, 1টি বর্ণসৃষ্টিকারী জিন গায়ে হালকা বর্ণ এবং বর্ণসৃষ্টিকারী জিনবিহীন এটি হলো শ্বেতাঙ্গ। উপরোক্ত ফলাফল থেকে দেখা যায় 16 জনের মধ্যে নিগ্রো এবং 1 জন শ্বেতাঙ্গ হয়। ফলাফল থেকে আরও দেখা যায় যে বর্ণ সৃষ্টিকারী প্রকাশ জিন বেড়ে গেলে ফিনোটাইপিক বহিঃপ্রকাশ তীব্রতা বেড়ে যায়, আবার এসব জিনের সংখ্যা কম হলে ফিনোটাইপিক বহিঃপ্রকাশ তীব্রতা হ্রাস পায়। গুরুত্বপূর্ণ বিষয়ের পার্থক্যসমূহ। মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য। মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র। পৃথকীকরণ সূত্র নামে পরিচিত, স্বাধীন সঞ্চারণের সূত্র নামে পরিচিত। মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে প্রযোজ্য, ডাই বা পলিহাইব্রিড ক্রসের ক্ষেত্রে প্রযোজ্য। ফিনোটাইপিক অনুপাত 3:1, ফিনোটাইপিক অনুপাত 9:3:1। শুধু জিনের পৃথকীকরণ হয়, জিন ছাড়াও জিনের স্বাধীন সঞ্চারণ ঘটে। জিনের পৃথকীকরণ ছাড়া স্বাধীন সঞ্চারণ ঘটে। দুটি অপ্রত্যয় বংশে শুধু প্যারেন্টাল টাইপের বংশধর উৎপন্ন হয়। দুটি অপ্রত্যয় বংশে প্যারেন্টাল ছাড়াও রিকম্বিনেন্ট জিনের বংশধর উৎপন্ন হয়। প্রথম সূত্র দ্বিতীয় সূত্রকে অনুসরণ করে না, দ্বিতীয় সূত্র প্রথম সূত্রকে অনুসরণ করে। অ্যালিল জিন ও নন অ্যালিল জিনের মধ্যে পার্থক্য। অ্যালিল জিন ও নন অ্যালিল জিন। জোর বাঁধা দুটি সমসংস্থ ক্রোমোজোম একই লোকাসে অবস্থিত জুটির একটি অপরটির অ্যালিল জিন বলে। জোর বাঁধা দুটি সমসংস্থ ক্রোমোজোম বিভিন্ন লোকাসে অবস্থিত দুটি জিন একটি অপরটির নন অ্যালিল জিন বলে। এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অ্যালিল জিনের অন্তঃক্রিয়াকে ডমিনেন্স বলে, অ্যালিল জিনের আন্তঃক্রিয়াকে এপিস্টেসিস বলে। পার্থক্য। অ্যালিল জিন ও নন অ্যালিল জিন। জোর বাঁধা দুটি সমসংস্থ ক্রোমোজোমে একই লোকাসে অবস্থিত জিন দুটির একটি অপরটিকে অ্যালিল জিন বলে। জোর বাঁধা দুটি সমসংস্থ ক্রোমোজোমে ভিন্ন লোকাসে অবস্থিত দুটি জিনের একটি অপরটি নন অ্যালিল জিন বলে।
একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অ্যালিল জিনের অন্তঃক্রিয়াকে ডমিনেন্স বলে, নন অ্যালিল জিনের অন্তঃক্রিয়াকে অ্যাপিস্টেসিস বলে। অর্থাৎ অ্যালিল জিনের অন্তঃক্রিয়া হলো ডমিনেন্স, নন অ্যালিল জিনের অন্তঃক্রিয়া হলো অ্যাপিস্টেসিস। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতার মধ্যে পার্থক্য। প্রকট অ্যালিল আংশিক প্রকট অ্যালিলটি আংশিক প্রকটতা দেখায়, উভয় অ্যালিল সম্পূর্ণ প্রকটতা দেখায়। F1 বংশধরে বা হেটারোজাইগাস জীবে উভয় বিশুদ্ধ বৈশিষ্ট্যের মধ্যে কোনোটি প্রকাশ ঘটে না, অর্থাৎ বিভিন্ন ধরনের মধ্যবর্তী ফিনোটাইপই পরিলক্ষিত হয়। F1 বংশধরে বা হেটারোজাইগাস জীবে একই সাথে উভয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। কোনো অ্যালিল স্বাধীন ও সর্বাত্মক প্রভাব ঘটে না, উভয় অ্যালিলই স্বাধীন ও সর্বাত্মক প্রভাব ঘটায়। মনোজেনিক ইনহেরিটেন্স ও পলিজেনিক ইনহেরিটেন্স। একটি জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য পরম্পরা সঞ্চারণ বলে মনোজেনিক ইনহেরিটেন্স, এটি স্বতন্ত্র জিনের নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য পরম্পরা সঞ্চারণ বলে এটি পলিজেনিক ইনহেরিটেন্স। জীবের গুণবাচক বৈশিষ্ট্যাবলী মনোজেনিক ইনহেরিটেন্স ঘটে, জীবের পরিমাণবাচক বৈশিষ্ট্যসমূহে পলিজেনিক ইনহেরিটেন্স ঘটে। জিন ক্রিয়া স্বতন্ত্র, জিন ক্রিয়া সমন্বিত, সংখ্যাগত সমপরিমাণ, সংযোজন ও ক্রমবর্ধিষ্ণু। F1 জনুর ফিনোটাইপে বিচ্ছিন্ন প্রকরণ দেখা যায়, তাই ফিনোটাইপগুলো সুস্পষ্ট পৃথক শ্রেণীভুক্ত করা যায়। F2 জনুর অবিচ্ছিন্ন প্রকরণ দেখা যায়, তাই ফিনোটাইপগুলো সুস্পষ্ট পৃথক শ্রেণীভুক্ত করা যায় না। পলিজেনিক মেন্ডেলিয়ান অনুপাত পাওয়া যায়, তাই এটি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। মেন্ডেলিয়ান অনুপাত পাওয়া যায় না, তাই এটি নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। লিঙ্গ নির্ধারণ নীতি। যে ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হয় তাকে সেক্স ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোমগুলো সাধারণত X ও Y বা O ক্রোমোজোম নামে অভিহিত করা হয়ে থাকে। মানুষের প্রতিটি ক্রোমোজোমে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, এগুলোর মধ্যে 22 জোড়া উভয় লিঙ্গে একই রকমের এবং অটোজোম বলে, কিন্তু 23 জোড়া ক্রোমোজোম নারী ও পুরুষ ভিন্নতর এবং এগুলোকে হেটারোজোম বা সেক্স ক্রোমোজোম বলে। নারী সদস্যের যে সকল গ্যামেট সৃষ্টি হয় তাদেরকে X ক্রোমোজোম থাকে। এই কারণে নারী হোমোগ্যামেটিক সেক্স এবং যে সকল গ্যামেটে হোমোগ্যামেট বলে। অন্যদিকে পুরুষ সদস্যের দুই ধরনের গ্যামেট সৃষ্টি হয়। এ ধরনের গ্যামেট থাকে X ক্রোমোজোম এবং অন্য ধরনের গ্যামেটে Y ক্রোমোজোম। পুরুষে তাই হেটারোগ্যামেট সেক্স এবং এসব গ্যামেটকে হেটারোগ্যামেট বলে। পুরুষ হেটারোগ্যামেটটির প্রক্রিয়া নিচে বর্ণিত দুরকম। XXXY পদ্ধতি। মানুষ, ড্রসোফিল সহ বিভিন্ন পতঙ্গের এবং গাঁজা, তেলাকুচা প্রভৃতি উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ এরকম হয়। এক্ষেত্রে এই পদ্ধতি স্ত্রী হোমোগ্যামেটটি XX এবং পুরুষ হেটারোগ্যামেটটি XY। স্ত্রী মাত্র এক ধরনের ডিম্বাণু X উৎপন্ন করে, কিন্তু পুরুষের 2 রকমের শুক্রাণু সৃষ্টি করে। X বাহী শুক্রাণুর সাথে Y বাহী শুক্রাণুর মিলনের ফলে কন্যা সন্তান এবং X বাহী ডিম্বাণুর সাথে Y বাহী শুক্রাণুর মিলনের ফলে পুরুষ সন্তানের জন্ম হবে। XXO পদ্ধতি। ঘাস ফড়িং, ছারপোকা প্রভৃতি তরঙ্গ ও ডায়োস্কোরা উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ। এক্ষেত্রে ঘাস ফড়িং, ছারপোকা প্রভৃতি পতঙ্গে XXO পদ্ধতি লিঙ্গ নির্ধারণ হয়, সেখানে স্ত্রী হোমোগ্যামেটটি অর্থাৎ XX ক্রোমোজোম বিশিষ্ট, কিন্তু পুরুষে YY ক্রোমোজোম অনুপস্থিত। স্ত্রী ক্রোমোজোমে XA ও XX এবং পুরুষ ক্রোমোজোমে X2A এবং XO। Y না থাকায় শূন্য লেখা হয়। স্ত্রী গ্যামেটটির কাজে সমস্ত ডিম্বাণু এই ধরনের A+X, কিন্তু পুরুষদের গ্যামেটটি A+X ও A+O উৎপন্ন হয়। প্রথম প্রকারের শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনে স্ত্রী সন্তান 2A এবং A+XX, দ্বিতীয় প্রকার শুক্রাণুর সাথে ডিম্বাণুর সন্তানে 2A এবং XO জন্ম হয়। উদ্ভিদে সচরাচর এ ধরনের লিঙ্গ নির্ধারণ দেখা যায় না, তবে ডিসোরেয়া সিনোটা উদ্ভিদে এ ধরনের লিঙ্গ নির্ধারণ দেখা যায়। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে যা সেক্স ক্রোমোজোমের উপস্থিতি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেক্স ক্রোমোজোম দিয়ে নিয়ন্ত্রিত এ সকল বৈশিষ্ট্যকে সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য বলে। এ সকল বৈশিষ্ট্য সেক্স ক্রোমোজোমের সঞ্চালন অনুযায়ী বংশানুক্রমে সঞ্চালিত হয়। সেক্স ক্রোমোজোমের মাধ্যমে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য বংশ পরম্পরা সঞ্চালিত হওয়াকে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলে। মানুষের এ পর্যন্ত 60টি সেক্স লিঙ্কড জিন পাওয়া যায়। মানুষের সকল জিন নিয়ন্ত্রিত বংশগতির রোগকে সেক্স ক্রোমোজোমের মাধ্যমে বংশ পরম্পরা সঞ্চালিত হয়, সেগুলোকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা অস্বাভাবিকতা বলে। মানুষের X জিন নিয়ন্ত্রিত এরকম কয়েকটি রোগ হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডোসুয়েন মাস্কুলার ডিস্ট্রফি। মানুষের Y জিন নিয়ন্ত্রিত কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে কানের লোম।
লাল সবুজ বর্ণান্ধতা, রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস। মানুষের চোখের রেটিনায় কিছু সংবেদী কোষ আছে যেগুলো বর্ণ শনাক্ত করে। মানুষের এক্স ক্রোমোজোমে দুটি জিন আছে যা বর্ণসংবেদী কোষ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এ সকল জিন প্রচ্ছন্ন অ্যালিল বর্ণসংবেদী কোষ গঠনে ব্যাহত করে, ফলে এরা প্রচ্ছন্ন জিন বিশিষ্ট মানুষের কতগুলো বিশেষ বর্ণ পার্থক্য বুঝতে পারে না। এদেরকে বর্ণান্ধতা ব্লাইন্ডনেস বলে। লাল সবুজ বর্ণান্ধতা একটি সেক্স লিঙ্কড রোগ। এক্ষেত্রে মানুষ লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। জন ডাল্টন নামে একজন বিজ্ঞানী বর্ণান্ধতা সম্বন্ধে বিশেষ বিবরণ প্রকাশ করে। একে ডাল্টনিজম বলে। বর্ণহারা শনাক্ত পরীক্ষা সর্বোৎকৃষ্ট উপায় হলো ইশাহারা কালার টেস্ট। এক্ষেত্রে বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে স্বাভাবিক দৃষ্টি জিন এক্স সি এবং বর্ণান্ধতার জিন এক্স সি হলে তাহলে বর্ণান্ধতা পুরুষের জিনোটাইপ হবে এক্স সি ওয়াই এবং স্বাভাবিক মহিলার জিনোটাইপ হবে এক্স সি। বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মহিলার মধ্যে বিয়ে হলে F1 যৌনুর পুত্র সকলেই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলেও কন্যাদের সবাই হবে বর্ণান্ধ জিনের বাহক। বর্ণান্ধতার রোগের প্রচ্ছন্ন জিনটি বংশ পরম্পরায় পিতা থেকে কন্যার মাধ্যমে পৈতৃককে আক্রান্ত করে। একে ক্রিস-ক্রস ইনহেরিটেন্স বলে। মহিলাদের তুলনায় পুরুষের বর্ণান্ধতা বেশি হওয়ার কারণ। বর্ণান্ধতা এক্স ক্রোমোজোমের পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাষ্ট্রে 8% পুরুষ এবং 0.05% মহিলা বর্ণান্ধ। কারণ বর্ণান্ধতা জিন এক্স ক্রোমোজোমে উপস্থিত প্রচ্ছন্ন জিন হয়। মহিলাদের ক্ষেত্রে হোমোজাইগাস অবস্থায় এক্স সি বর্ণান্ধতা প্রকাশ পায়, কিন্তু পুরুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের বর্ণান্ধের জিন থাকলে এক্স সি ওয়াই বর্ণান্ধতা প্রকাশ পায়। মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোমের একটিতে বর্ণান্ধের জিন থাকলে এক্স সি বর্ণান্ধতা প্রকাশ ঘটাতে পারে না, ফলে মহিলারা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হয় কিন্তু স্বাভাবিক বর্ণান্ধতার জিন বহন করে। এ কারণে মহিলাদের তুলনায় পুরুষ বেশি বর্ণান্ধ হয়। বর্ণান্ধতার কোনো চিকিৎসা নেই এবং বর্ণান্ধতার রোগী কখনো সুস্থ হয় না। চিকিৎসা বিজ্ঞানে ইশিহারা কালার টেস্ট দ্বারা লাল সবুজ বর্ণান্ধতার রোগটি শনাক্ত করা যায়। হিমোফিলিয়া, ক্লাসিক হিমোফিলিয়া এবং ক্রিসমাস হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে বংশ সঞ্চারণশীল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক ধরনের রক্ততঞ্চন ত্রুটি বা অস্বাভাবিকতা। আক্রান্ত ব্যক্তিতে রক্ত সঞ্চিত হয় না এবং রক্তজনিত কারণে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে। এক্স ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন মিউটেড জিন, প্রাকৃতিক বা কৃত্রিম পরিব্যক্তি কোনো জিনের কারণে হিমোফিলিয়া হয়ে থাকে। হিমোফিলিয়া নিচে বর্ণিত দু ধরনের হয়। ক্লাসিক হিমোফিলিয়া, রক্তদঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন না হলে এই রোগটি হয়। ক্রিসমাস ডিজিজ হিমোফিলিয়া, রক্তদঞ্চনের IX নম্বর প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট বা ক্রিসমাস ফ্যাক্টর অনুপস্থিত থাকলে এই রোগটি হয়। হিমোফিলিয়া রোগের মহিলা অপেক্ষা পুরুষেরা বেশি আক্রান্ত হয়ে থাকে। 10,000 জন পুরুষের মধ্যে একজন হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। 10,000 জন পুরুষের মধ্যে একজন হিমোফিলিয়া আক্রান্ত সংখ্যা থাকে। অধিকাংশ হিমোফিলিয়া হিমোফিলিয়া এ রোগে আক্রান্ত হয়। সাধারণত হিমোফিলিক পুরুষ ও মহিলা 16 বছর বয়সের মধ্যে রক্তক্ষরণের জন্য মারা যায়। এক্স ক্রোমোজোমে অবস্থিত স্বাভাবিক ও হিমোফিলিয়া অলিল দুটি যথাক্রমে XH ও XX। মহিলা 3 ধরনের জিনোটাইপ বিশিষ্ট হতে পারে: XH পূর্ণ স্বাভাবিক এবং XX স্বাভাবিক কিন্তু বাহক HHXX অর্থাৎ হিমোফিলিক। পুরুষের ক্ষেত্রে 2 ধরনের জিনোটাইপ থাকে: XHY অর্থাৎ স্বাভাবিক এবং XHY অর্থাৎ হিমোফিলিক। পুরুষদের ক্ষেত্রে 2 ধরনের জিনোটাইপ থাকে। উল্লেখ্য, ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার 4 কন্যার মধ্যে 2 কন্যা অ্যালিস ও ব্রিয়াট্রিস হিমোফিলিকের বাহক ছিলেন। হিমোফিলিয়া আক্রান্ত অর্থাৎ হিমোফিলিক পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে হলে কেবল কন্যারা তা বহন করে এবং কন্যার মাধ্যমে পরবর্তী তার পুত্রদের মধ্যে সঞ্চালিত হবে। একজন স্বাভাবিক কিন্তু হিমোফিলিক বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে সকল কন্যার সাথে স্বাভাবিক হবে, কিন্তু পুত্রদের মধ্যে 50% হিমোফিলিক হওয়ার সম্ভাবনা থাকে। নিচে তা দেখানো হলো। মানুষের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার লক্ষণ: লাল সবুজ বর্ণান্ধতা, লাল ও সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। হিমোফিলিয়া, রক্ততঞ্চন বিলম্বিত হয়, কোনো ক্ষত স্থান হতে অবিরাম রক্ত খরিত হয়। মাস্কুলার ডিস্ট্রফি, বিভিন্ন অঙ্গের পেশির সঞ্চালন ও স্বাভাবিক কার্যক্রম সক্ষমতা কমিয়ে দেয়। রাতকানা, রাতে কোনো কিছু দেখতে পায় না। ডায়াবেটিস ইনসিপিডাস, স্বাভাবিক মূত্র ত্যাগ শারীরিক অক্ষমতা। ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। হাইপারট্রাইকোসিস,
দেহে ঘন লোমের উপস্থিতি, টেস্টিকুলার ফেমিনাইজেশন, পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়। ডুশেনি ম্যাসকুলার ডিস্ট্রফি, একটি জিনগত রোগ। এটি সেক্স লিঙ্ক বিশৃঙ্খলার কারণে প্রধানত শিশুদের থেকে সঞ্চালিত হয়। হাত পা, দেহকাণ্ড, হৃৎপিণ্ড, আন্তরিক পেশি সঞ্চালন অস্বাভাবিকতা কমিয়ে দেয় এবং দুর্বিষহ জীবনের সূত্রপাত ঘটায়। এটি হলো ম্যাসকুলার ডিস্ট্রফি নামে পরিচিত। অসুখটি শিশুদের বেশি হয়। 30-এর বেশি ধরনের ম্যাসকুলার ডিস্ট্রফি দেখা দেয়। এদের মধ্যে 9টি প্রধান, বাকিগুলো দুর্লভ। রোগের সাধারণ শারীরিক লক্ষণগুলো হচ্ছে পেশির দুর্বলতা, সমন্বয়ের অভাব, স্থূলতা দেখা দেয়, দ্রুত পেশি ক্ষয়, দুর্বলতা ও পেশি অকার্যকর হওয়া, অস্থিসন্ধির কুঞ্চন, কপালের ওপরে টাক হওয়া, চোখে পানি পড়া, চোখের পাতা ঝুঁকে পড়া, মানসিক অস্বাভাবিকতা, জননাঙ্গের ক্ষয়িষ্ণু প্রবৃত্তি। মাস্কুলার ডিস্ট্রফি শিশুদের, বিশেষ করে বয়সন্ধিকালীন শিশুদের স্বাভাবিক ওঠানামা বিশেষভাবে লক্ষণীয়। তখন সব শিশুর জন্যই শিশু মানসিক স্বাস্থ্যের চিকিৎসার দরকার পড়ে না। নিম্নোক্ত আচরণ বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে অভিভাবকের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্কুলে আচরণগত সমস্যা ও দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে কাজ করার সমস্যা সম্বন্ধে শিশুদের রিপোর্ট, অভিভাবক ও সেবাদানকারী উপর বেশি মাত্রা নির্ভরশীল হয়ে পড়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, হাঁটতে না চাওয়া, অসুখ সম্বন্ধে হতাশা ও আবেগজনিত হয়ে পড়া, ঘন ঘন বদমেজাজ দেখানো, অসুখ সম্বন্ধে হতাশ বা আবেগতাড়িত হয়ে পড়া, ঘন ঘন বদমেজাজ দেখানো, ওষুধ খাওয়া বা ডাক্তারের কাছে ব্যাপারে আগ্রহ অনাগ্রহ প্রকাশ করা এড়িয়ে চলা, নিজের বয়সী শিশুদের কর্মকাণ্ড অংশে না নেওয়া, জমায়েতে অংশগ্রহণ না করা। ম্যাসকুলার ডিস্ট্রফি একটি দুর্লভ জিনঘটিত রোগ। আগেই বলা হয়েছে 30-এর বেশি ধরনের ম্যাসকুলার ডিস্ট্রফি রয়েছে। এদের মধ্যে ডুশেনি ম্যাসকুলার ডিস্ট্রফি হচ্ছে ভয়াবহতম ডিস্ট্রফি। 50,000 মাত্র একজনে এই রোগটি দেখা দিতে পারে। এই ডিস্ট্রফি আরও দুর্লভ। ম্যাসকুলার ডিস্ট্রফির সঙ্গে বোধজনিত শক্তি ও প্রতিক্রিয়ার সামান্য সম্পর্ক রয়েছে। কোনো শিশু যদি অনুগ্র মানসিক প্রতিবন্ধী বিশিষ্ট হয়, মাস্কুলার ডিস্ট্রফি ভোগে, তাহলে স্বাভাবিক শিশুর মতো লেখাপড়া বা চাকরি করতে পারবে, এমনকি সাধারণ মানুষের মতো যানবাহনে চলাফেরা করতে পারবে। মাঝামাঝি ধরনের মানসিক প্রতিবন্ধী হলে ওসব কাজে সহযোগিতার প্রয়োজন হবে। তবে তীব্র মানসিক প্রতিবন্ধী বিশিষ্ট মাস্কুলার ডিস্ট্রফিতে ভোগে শিশু অটিজম দিকে ধাবিত হতে পারে। এ সকল দুঃখজনক বিষয় হচ্ছে জেনেটিক বিশৃঙ্খলাজনিত এই রোগের কোনো চিকিৎসা নেই। গবেষকরা ম্যাসকুলার ডিস্ট্রফি সৃষ্টিকারী পরিব্যাপ্ত জিন সংশোধনের জন্য জেনেটিক থেরাপি আবিষ্কারের উদ্দেশ্যে গবেষণা অব্যাহত রেখেছেন। গবেষণার লক্ষণ হচ্ছে অস্থিসন্ধি বিকৃত রোধ করা, সঞ্চালনের ক্ষমতা বাড়ানো এবং রোগীকে যন্ত্রণামুক্ত দীর্ঘায়ু করে তোলা। তবে বর্তমানে পেশির দুর্বলতা, আক্ষেপ, কাঠিন্য প্রভৃতি উপশমে বিভিন্ন প্রকার ওষুধের প্রচলন রয়েছে, যেমন ম্যাক্সিলেটিন, বাকলোফেন, কার্বোম্যাজপাইন ইত্যাদি। এক্স ক্রোমোজোমে অবস্থিত কোনো জিন যদি পরিব্যাপ্ত হয়ে অপ্রদত্ত বংশে সঞ্চালিত হয়, তবে রোগের প্রকাশ ঘটায়, তবে এই ব্যক্তিকে এক্স লিঙ্কড ব্যাধি নামে অভিহিত করা হয়। পুরুষের যেহেতু একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, তাই এ সকল রোগ ব্যাধি কেবল পুরুষের সীমাবদ্ধ থাকে। পুরুষের আরেকটি এক্স ক্রোমোজোমের পরিবর্তে যেহেতু ওয়াই ক্রোমোজোম থাকে, তাই ম্যাসকুলার ডিস্ট্রফির জন্য দায়ী ডিস্ট্রফি জিনের আর কপি থাকে না। নারী দেহে দুটি এক্স ক্রোমোজোম XX থাকে, অতএব একটি এক্স ক্রোমোজোম জিন বিকৃত হলে অন্য এক্স ক্রোমোজোমে অবস্থিত স্বাভাবিক 3টি ব্যাকআপ কপি হিসেবে কাজ করে। নারী পরিব্যাপ্ত এক্স লিঙ্কড জিন বহন করলেও তার দেহে এক্স লিঙ্কড কোনো রোগের লক্ষণ প্রকাশ পাবে না, তবে ওই নারী রোগে বাহক হিসেবে কাজ করবে এবং ওই জিন তার পুত্র সন্তানে সঞ্চালিত করবে। প্রত্যেক পুত্র সন্তান স্বাভাবিক, অস্বাভাবিক ও জিন উত্তেজের সূত্রে পাওয়ার রোগগ্রস্ত হওয়ার 50% ঝুঁকি বহন করবে। কন্যা সন্তানের উত্তরাধিকার সূত্রে পাওয়ার রোগের বাহক হিসেবে ভূমিকা পালন ঝুঁকি থাকবে 50%। এক্স ক্রোমোজোমের স্বতঃস্ফূর্ত পরিব্যাপ্তির ফলে পুত্র সন্তানে এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগের সৃষ্টি করে। দেহের প্রায় 3000 পেশি প্রোটিন রয়েছে। প্রত্যেক পেশি প্রোটিনে একটি জিন রক্ষিত থাকে। কিছু পেশি প্রোটিন গাঠনিক অংশ অন্যগুলো পেশিতন্তুর রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে। একটি পেশি প্রোটিন জিনের সামান্য বিকৃতি পেশি রোগের প্রকৃতি ভয়াবহ প্রভাবিত করে। যেমন ডিস্ট্রফি প্রোটিন উৎপন্নের জন্য দায়িত্বপ্রাপ্ত কিছু জিন বিকৃতি পরিবর্তনের ফলে তীব্র পেশি ক্ষয়িষ্ণুতার প্রকাশ ঘটে। এ ধরনের অবস্থাকে ডুশেনি ম্যাসকুলার ডিস্ট্রফি বলে। আবিষ্কারক ফার্সিস নাও বিশেষজ্ঞ গালাওমি বেঞ্জামিন এমার্ড ডুশেনি এর নাম অনুসারে রোগের নামকরণ করা হয়। অন্য ক্ষেত্রে হয়তো রোগের অবস্থা তেমন ব্যাপক হয় না। আবার অনেক ক্ষেত্রে ম্যাসকুলার ডিস্ট্রফিতে জিনের নয় বরং জিনের মিউটেশনের
ঘটতে দেখা যায়। এ বি ও গ্রুপ। অষ্টাদশ শতাব্দীতে প্রথম থেকেই ফ্রান্স ও পরে ইংল্যান্ডের মানুষের রক্তদান প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়া অনেক ক্ষেত্রে দাতা ও গ্রহীতার মধ্যে কোনোরূপ বিরূপ প্রতিক্রিয়া না হলেও কোনো কোনো ক্ষেত্রে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার ফলে গ্রহীতা অল্প সময়ের মধ্যে মৃত্যুর সম্মুখীন পতিত হতো। মানবদেহের বাইরে দাতা ও গ্রহীতার রক্ত মিশিয়ে করে দেখা গেছে যে কোনো কোনো ক্ষেত্রে উভয় রক্ত স্বাভাবিক ও মিশে না গিয়ে কতগুলো পরস্পর জড়িয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে দাতা রক্ত গ্রহীতার রক্তের ওপর স্বাভাবিকভাবে মিশে যায়। অসংখ্য রক্ত পরীক্ষা থেকে দেখা গেছে বিভিন্ন ব্যক্তির রক্তের লোহিত রক্তকণিকা এ ও বি নামে দু ধরনের অ্যান্টিজেন এবং রক্তরসে আলফা ও বিটা নামে দু ধরনের অ্যান্টিবডি থাকে। লোহিত রক্তকণিকা ঝিল্লিতে অ্যান্টিবডি এ ও বি এর উপস্থিতি ও অনুপস্থিতি ভিত্তি করে ভিয়েনাবাসী চিকিৎসক ও বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে রক্তের যে শ্রেণীভাগ করেন তা এ বি ও রক্ত গ্রুপ বা ব্লাড গ্রুপ বলে। ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য কার্ল ল্যান্ডস্টেইনার 1930 খ্রিস্টাব্দে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পান। মানবদেহে প্রায় 4000 ধরনের অ্যান্টিজেন আছে, এদের মধ্যে মাত্র 30 সম্বন্ধে জানা গেছে। এ সকল অ্যান্টিজেনের উপর ভিত্তি করে মানবের প্রায় 21টি ব্লাড গ্রুপ রয়েছে। তবে রক্ত সঞ্চালনের ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ব্লাড গ্রুপ গুরুত্ব বহন করে না। কেবল এইচ বি ও এইচ আর এইচ ধরনের রক্ত গ্রুপ রক্ত সঞ্চালনে গুরুত্ব বহন করে। লোহিত রক্তকণিকা ঝিল্লিতে ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী দু ধরনের অ্যান্টিজেন ও রক্তরসে ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী দু ধরনের স্বতঃস্ফূর্ত অ্যান্টিবডি থাকে। ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী অ্যান্টিজেন মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ এবং অ্যাগ্লুটিনোজেন নামে পরিচিত। ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী অ্যান্টিবডিগুলো গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ ও অ্যাগ্লুটিন নামে পরিচিত। ল্যান্ডস্টেইনার এর অ্যান্টিজেনগুলোর নাম দেন অ্যান্টিজেন এ ও অ্যান্টিজেন বি। অ্যান্টিবডিগুলোর নাম দেন অ্যান্টিবডি এ বা আলফা এবং অ্যান্টিবডি বি বা বিটা। এ সকল অ্যান্টিজেন অ্যান্টিবডির উপর ভিত্তি করে মানবজাতির গ্রুপকে 4টি ভাগে ভাগ করেন: এ বি ও গ্রুপ। ব্লাড গ্রুপ এ। ব্লাড গ্রুপ এ বিশিষ্ট লোহিত রক্তের প্রাণীর রক্তকণিকা ঝিল্লিতে অ্যান্টিজেন এ রক্তরসে অ্যান্টিবডি বি থাকে। অ্যান্টিজেন এ থাকে রক্তকণিকা ঝিল্লিতে এবং রক্তরসে অ্যান্টিবডি বি থাকে। এই গ্রুপের রক্তের অ্যান্টিবডি বি গ্রুপের লোহিত রক্তের কণিকাকে জমিয়ে দেয়। এ ব্লাড গ্রুপের দিতে পারে এবং এ ও বি ব্লাড গ্রুপ নিতে পারে। মানবজাতির প্রায় 23% ব্যক্তির এ ব্লাড গ্রুপ রক্তের অধিকারী। বি ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তি লোহিত রক্তকণিকা ঝিল্লিতে অ্যান্টিজেন বি এবং রক্তরসে অ্যান্টিবডি এ থাকে। বি অ্যান্টিজেন রক্তের অ্যান্টিবডি এ গ্রুপের রক্তের লোহিত রক্তকণিকা জমিয়ে দেয়। বি ব্লাড গ্রুপ দাতা বি ও এ বি ব্লাড গ্রুপ দাতার ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং বি ও গ্রুপ রক্ত নিতে পারে। মানবজাতির প্রায় 32% ব্যক্তি এ রোগে আক্রান্ত অধিকারী। ব্লাড গ্রুপ এ বি ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকা ঝিল্লিতে অ্যান্টিজেন এ ও বি উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী কোনো অ্যান্টিবডি থাকে না। এ ও বি গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্ত জমাতে পারে না, তাতে অ্যান্টিবডি এ বা বি নেই। এ গ্রুপ ব্লাড গ্রহীতা এ বি ব্লাড গ্রুপে রক্ত দিতে পারে এবং সব রক্ত নিতে পারে, এজন্য এ বি ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। মানবজাতির প্রায় 8% ব্যক্তি এ গ্রুপ বি বি ব্লাড গ্রুপের অধিকারী। ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তের ঝিল্লিতে ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি এ ও বি উভয়ই থাকে। ও গ্রুপের রক্তে অ্যান্টিবডি নিজের ব্লাড গ্রুপ রক্তের ছাড়া অন্য 3টি গ্রুপ লোহিত রক্ত অণুকে জমিয়ে দেয়। ও ব্লাড গ্রুপের দাতা সকল ব্লাড গ্রুপ ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং ও ব্লাড গ্রুপ রক্ত নিতে পারে, এজন্য ও ব্লাড গ্রুপ ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয়, সার্বজনীন দাতা বলা হয়। মানবজাতির প্রায় 37% ব্যক্তি ও ব্লাড গ্রুপের অধিকারী। ও এসেছে জার্মান শব্দ ওহনি, যার অর্থ শূন্য, উইথাউট থেকে। অ্যান্টিজেন ও অ্যান্টিবডি সম্পর্কে 10ম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ বি ও ব্লাড গ্রুপ জিনতাত্ত্বিক ব্যাখ্যা, জেনেটিক্যাল এক্সপ্লেনেশন অফ এ বি ও ব্লাড গ্রুপ। বিজ্ঞানী বার্নস্টাইন প্রমাণ করেন মানুষের এ বি ও ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী জিনের 3টি অ্যালিল রয়েছে, এল এ, এল বি ও এল ও। এদের হোমোলোগাস ক্রোমোজোম একই ক্রোমোজোমে অবস্থান করে এবং একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। একটি জিন 2-এর অধিক অ্যালিল থাকলে তাকে মাল্টিপল অ্যালিল বলে, আর মাল্টিপল অ্যালিল নিয়ন্ত্রণকারী বৈশিষ্ট্য বংশগতিকে মাল্টিপল অ্যালিলিজম বলা হয়। মানুষের এ বি ও ব্লাড গ্রুপ মাল্টিপল অ্যালিলিজমের প্রকৃষ্ট উদাহরণ। ব্লাড গ্রুপ আবিষ্কারক ল্যান্ডস্টেইনারের নামের প্রথম অক্ষর এল দ্বারা ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী জিন চিহ্নিত করা হয়। একজন মানুষের একটি দেহকোষে উক্ত জিনে যে দুটি অ্যালিল থাকে, এল এ, এল বি অ্যালিল দুটি লোহিত রক্তকণিকা
যথাক্রমে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি সৃষ্টির জন্য দায়ী। L0 অ্যালিল কোনো অ্যান্টিজেন সৃষ্টি করে না। পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে অ্যালিল এ ও অ্যালিল বি উভয় অ্যালিল 0 ওপর প্রকট এবং অ্যালিল এ ও বি পরস্পরের ওপর সমপ্রকট কোডমিনেন্ট। সুতরাং এ বি ও ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী জিনের অ্যালিল সিরিজের প্রকট প্রচ্ছন্নতা সম্পর্ক হলো LA = LB is greater than L0। RH ফ্যাক্টর 1940 সালে কার্ল ল্যান্ডস্টেইনার ও উইনার রেসাস বানরের মাকাকা মালুটা রক্তে খরগোশ শরীরে প্রবেশ করিয়ে খরগোশের রক্তরস এক ধরনের অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম হন। এর ফলাফল থেকে বিজ্ঞানী দুজন ধারণা করেন যে মানুষের লোহিত রক্তকণিকা ঝিল্লিতে সেরাস বানরের লোহিত রক্তকণিকা ঝিল্লির মতো এক প্রকার অ্যান্টিজেন রয়েছে। রেসাস বানরের এই নাম অনুসারে ওই অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর বা RH ফ্যাক্টর বলে। লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে RH ফ্যাক্টরের উপস্থিতির ভিত্তিতে শ্রেণীবিন্যাসকে RH ব্লাড গ্রুপ বলে। RH ফ্যাক্টর বিশিষ্ট রক্তকে RH পজিটিভ এবং RH ফ্যাক্টরবিহীন রক্তকে RH নেগেটিভ রক্ত বলা হয়। বিজ্ঞানী ফিশার মত প্রকাশ করেন যে RH ফ্যাক্টর মোট 6 ধরনের অ্যান্টিজেন সমষ্টি বিশেষ। এদেরকে 6 জোড়ায় ভাগ করা যায়: CCDDEE। এদের মধ্যে CDE হচ্ছে মেলিডীয় প্রকট এবং DDD হচ্ছে মেলিডীয় প্রচ্ছন্ন। মানুষের লোহিত রক্তকণিকার একসঙ্গে 3টি অ্যান্টিজেন থাকে, কিন্তু প্রতি জোড়া একটি উপাদান কখনো একসাথে থাকে না। যেমন CDE এমন সন্নিবেশ সম্ভব, কিন্তু CDD অসম্ভব। মেন্ডেলীয় প্রকট অ্যান্টিজেন যে রক্তে থাকে তা RH প্লাস রক্ত বলে। যে রক্তে মেন্ডেলীয় প্রচ্ছন্ন অ্যান্টিজেন CDE থাকে তাকে RH মাইনাস রক্ত বলে। রক্ত সঞ্চালনের জটিলতা। RH ফ্যাক্টর ব্যক্তির RH প্লাস বিশিষ্ট রক্ত দিলে প্রথমবার গ্রহীতার দেহে কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না, কিন্তু গ্রহীতার রক্তরসে ক্রমশ RH প্লাস অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি উৎপন্ন হবে। এটিকে অ্যান্টিবডিকে অ্যান্টি RH ফ্যাক্টর বলে। গ্রহীতা যদি প্রথমবার দাতার RH রক্ত গ্রহণ করে, তবে গ্রহীতার রক্তরসে অ্যান্টিবডি RH ফ্যাক্টর দাতার লোহিত রেণুকে জমাট বেঁধে পিণ্ডে পরিণত হয়। তবে একবার সঞ্চালনের পর যদি গ্রহীতা তার রক্ত গ্রহণ না করে, তাহলে ধীরে ধীরে রক্ত উৎপন্ন সমস্ত অ্যান্টিজেন RH ফ্যাক্টর নষ্ট হয়ে যায় এবং গ্রহীতা স্বাভাবিক রক্ত ফিরে পায়। গর্ভধারণগত জটিলতা। কমপ্লেক্সিটি ইন প্রেগন্যান্সি। সন্তান সম্ভাবনা মহিলাদের ক্ষেত্রে RH ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। একজন RH মহিলার সঙ্গে আর পজিটিভ পুরুষের বিয়ে হলে এদের প্রথম সন্তান হবে RH, কারণ RH প্লাস এদের প্রথম সন্তান হবে RH প্লাস। অর্থাৎ মহিলার ক্ষেত্রে RH ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। একজন RH নেগেটিভ মহিলার সঙ্গে RH পজিটিভ পুরুষের বিয়ে হলে প্রথম সন্তান হবে RH, কারণ এটি প্রকট বৈশিষ্ট্য। ভ্রূণাবস্থা সন্তানের RH প্রকটযুক্ত লোহিত রক্তকণিকা আমরার মাধ্যমে মায়ের রক্তে এসে পৌঁছাবে এবং RH মাইনাস হওয়ায় রক্তরসে অ্যান্টিজেন RH ফ্যাক্টর উৎপন্ন হয়। RH ফ্যাক্টর মায়ের রক্ত থেকে আমরার মাধ্যমে ভ্রূণে প্রবেশ করলে ভ্রূণের লোহিত রক্তকণিকা ধ্বংস করে ভ্রূণ বিনষ্ট হয়, গর্ভপাত ঘটে। এই অবস্থায় শিশু জীবিত থাকলেও দেহে প্রচণ্ড রক্তস্বল্পতা ও জন্মের পর জন্ডিস দেখা যায়। এই অবস্থাকে এরিথ্রোব্লাস্টোসিস ভিটালিস বলে। যেহেতু RH বিরোধী অ্যান্টিবডির মানবদেহে খুব ধীরে ধীরে উৎপন্ন হয়, তাই প্রথম সন্তানের কোনো ক্ষতি হয় না এবং সুস্থই জন্মায়, কিন্তু পরবর্তী গর্ভধারণ থেকে বিপত্তি শুরু হয় এবং ভ্রূণ এ রোগে ভুগে মারা যায়। তাই বিয়ের আগে ভুববরকনের পরীক্ষা দেওয়া উচিত এবং RH ফ্যাক্টর RH প্লাস নয়তো RH মাইনাস দম্পতি হওয়া উচিত। তবে সুখের কথা এই যে পৃথিবীর বেশিরভাগই অংশে RH বৈশিষ্ট্য দুর্লভ। RH জনিত জটিলতা প্রতিরোধের উপায়। চিকিৎসা বিজ্ঞানে অগ্রগতির ফলে বর্তমানে অ্যান্টি-ডি নামে অ্যান্টি-রেসাস অ্যান্টিবডি আবিষ্কৃত হয়েছে। প্রথম শিশুর জন্মের 72 ঘন্টার মধ্যে অ্যান্টিবডি RH মাথা দেহে শিরার পথে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করালে RH অ্যান্টিজেন বিরোধী RH অ্যান্টিবডির কার্যকারিতা লোপ পায়। ফলে RH মাতা নির্বিঘ্নে পরবর্তী সন্তান জন্ম দিতে পারেন। RH গ্রুপের প্রয়োজনীয়তা। নিম্নলিখিত কারণে মানুষের ব্লাড গ্রুপ নিয়ে অত্যন্ত জরুরি: রক্তপাত, অল্প রক্তপাত, শল্য চিহ্ন বা শক্তশিবেশের কারণে আমাদের রক্তশূন্য জনতা কমে গেলে সঠিক রক্তদানের জন্য ব্লাড গ্রুপ নির্ণয় করা দরকার। ABO অ্যান্টিজেন টিস্যুতে ব্যাপক বিস্তৃত, তাই বৃক্ক প্রভৃতি অঙ্গ প্রতিস্থাপনের আগে দাতা ও গ্রহীতার ব্লাড গ্রুপ সঠিকভাবে জেনে নিতে হয়। এরিথ্রোব্লাস্টোসিস ভিটালিস প্রতিরোধে ব্লাড গ্রুপ জেনে নিয়ে বিয়ে করতে হয়। দোষ বা নির্দোষ প্রমাণের জন্য, জাতিতত্ত্ব, নৃগোষ্ঠী বিষয়ে গবেষণার জন্য এবং পিতৃত্ব নির্ধারণের জন্য। 11.2 বিবর্তন বা অভিব্যক্তি ইভলিউশন। বিবর্তনের ধারণা। বিশাল পৃথিবীর বুকে বর্তমানে বিভিন্ন ধরনের যে সকল উদ্ভিদ ও প্রাণীর সমারোহ দেখা যায়, সেগুলি ইতিপূর্বে বিদ্যমান
সরল প্রকৃতির উদ্ভিদ থেকে ক্রমাগত বিবর্তনের মাধ্যমে উদ্ভূত হয়েছে। এই ধারণাকে বিবর্তনবাদ, থিওরি অফ অর্গানিক এভলিউশন বলে। আধুনিক বিজ্ঞানের ধারণা অনুযায়ী প্রায় 450 কোটি বছর আগে সূর্যের বিচ্ছিন্ন অংশ থেকে পৃথিবীর উদ্ভব হয়েছে। উৎপত্তির প্রথম অবস্থায় একটি প্রথম জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল। বিকিরণের ফলে ধীরে ধীরে শীতল হয়েছে এবং জলীয় বাষ্প থেকে ঘন মেঘের সৃষ্টি হয়েছে। মেঘ থেকে বৃষ্টিপাতের ফলে কালক্রমে জলভাগগুলো সৃষ্টি হয়। মেঘাচ্ছন্ন এই পরিবেশে হঠাৎ সূর্যের আলো পেয়ে পানিতে অবস্থিত অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিকের সঙ্গে মিশ্রিত হয়ে আকস্মিকভাবে অজানা প্রক্রিয়ায় প্রোটোপ্লাজমের উদ্ভব ঘটে। আবহাওয়া পরিবর্তনের বহু বছর পরিবেশে আরও পরিবর্তন এবং কালক্রমে প্রোটোপ্লাজম থেকে প্রথমে এককোষী জীব এবং পরে কতক উদ্ভিদ দেহে থেকে আরও পরিবর্তিত হয় কালক্রমে প্রোটোপ্লাজম এককোষী উদ্ভিদ এবং কতগুলো উদ্ভিদ থেকে মিউটেশনের ফলে ক্লোরোফিল বিনষ্ট হয়ে প্রাণীর উদ্ভব ঘটে। ক্রমান্বয়ে এককোষী উদ্ভিদ ও প্রাণী বহুকোষী উদ্ভিদ ও প্রাণী পরিণত হয় এবং দেহের ক্রমবিকাশের ফলে বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব হয়। পূর্ব থেকে বর্তমান এমন সরল জীব পরিবেশ থেকে অনুকূলতা রক্ষাকল্পে দীর্ঘঋতুতে সার্বক্ষণিকভাবে দৈহিক পরিবর্তনে আনয়নের মাধ্যমে নতুন জীব রূপান্তরিত হওয়ায় জীবের বিবর্তন বা অভিব্যক্তি বলে। বিবর্তনের ইংরেজি এভলিউশন শব্দটি প্রকৃত পক্ষে ল্যাটিন শব্দ ইভলভ অর্থে বিকশিত হওয়া এবং ধীরে ধীরে উন্মুক্ত হওয়া শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। জীবজগতে যে বিবর্তন ঘটেছে এই প্রত্যয়ে জীববিজ্ঞানীদের কোনো জন্মেছে বহু আগেই, কিন্তু ঠিক কীভাবে বিবর্তন ঘটেছে এ ব্যাপারে কেউ ঐকমত্য পৌঁছাতে পারেনি। এই মতানৈক্যের মূল কারণ হলো বিবর্তন অত্যন্ত ধীর প্রক্রিয়া, যা সহজে অনুধাবন ও অবলোকন করা যায় না এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করা সম্ভব নয়। কয়েকজন প্রাচীন গ্রিক দার্শনিক নিজেদের লেখা বিবর্তন সম্বন্ধে কিছু কাল্পনিক ধারণা রেখে গেছেন। আধুনিক বিজ্ঞানীরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করার চেষ্টা করেছেন যে বিবর্তনের ফলেই নতুন জীব সৃষ্টি হয়েছে। বিবর্তনের ধারণা আধুনিক কালে হলেও দেখা যায় গ্রিক দার্শনিক বিবর্তন সম্বন্ধে অনেক আগেই চিন্তাভাবনা করেছিলেন। এম্পেডোক্লিস এই বিবর্তনের জনক অভিহিত করা হয়। যোগ্যতমের আকস্মিক সৃষ্টি এবং অযোগ্যের বিবৃতি সম্বন্ধে তিনি জোরালো ধারণা পেশন করতেন। ডেমোক্রিটাস এই ধারণা পেশন করতেন যে সমস্ত অঙ্গ পরিবেশের সাথে অভিযোজিত হয়। বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল ধারণা জন্মেছিল যে নিম্নস্তরের জীব কতগুলো ধারাবাহিক নিয়মের মধ্যে দিয়ে উন্নতির পথে অগ্রসর হয়েছে। অ্যারিস্টটল পরে ফরাসি বিজ্ঞানী বুফন মত প্রকাশ করেন যে পরিবর্তনশীল পৃথিবীতে বসবাসকারী জীবের পরিবর্তন হচ্ছে। বিবর্তনের ধাপসমূহ। বিবর্তনের নিচে বর্ণিত 3টি ধাপ পরিলক্ষিত হয়: পরিব্যাপ্তি বা মিউটেশন, প্রকরণ ইত্যাদি জিনের ফলে এটি সংঘটিত বিবর্তনগুলো এক ধরনের বিবর্তন সৃষ্টি হয়। এর ফলে বিভিন্ন জাত, ভ্যারাইটি এবং উপপ্রজাতির সৃষ্টি হয়। ম্যাক্রো পরিবর্তন। উপপ্রজাতির ধাপ অতিক্রম করে প্রজাতি সৃষ্টির বিবর্তনকে বলা হয় ম্যাক্রো বিবর্তন। পরিব্যাপ্তির ফলে অনেক সময় ধরে বৃহৎ পরিসর সংঘটিত পরিবর্তন, যার ফলে মেজর টেক্সিসগুলো গোত্র, বর্গ, শ্রেণী সৃষ্টি হয়। বিবর্তনের ধরন। বিজ্ঞান আবাসস্থলে বৈশিষ্ট্য ও অভিযোজনের প্রকৃতির ওপর ভিত্তি করে বিবর্তন 3 ধরনের: অভিসারী বিবর্তন, অপসারী বিবর্তন, সমান্তরাল বিবর্তন। অভিসারী বিবর্তন। দূর সম্পর্কিত জনগোষ্ঠীর একই পরিবেশের মধ্যে বসবাস করে অভিযোজনের কারণে দেহে সুদৃশ্যগত বৈশিষ্ট্য সৃষ্টির মাধ্যমে এই বিবর্তন ঘটে। অপসারী বিবর্তন। বৈশিষ্ট্য সম্পর্কিত জীবগোষ্ঠীর বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশে সুষ্ঠুভাবে অভিযোজিত হয়ে বিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতির সৃষ্টি করে। দুটি ভিন্ন প্রজাতির জীবগোষ্ঠী দুটি পরবর্তী কিন্তু একই পরিবেশে বসবাস অভিযোজনের মাধ্যমে যখন একইভাবে বিবর্তিত হয়, এটি হলো সমান্তরাল পরিবর্তন। যা নিকট সম্পর্কিত গোষ্ঠীর বিভিন্ন ধরনের পরিবেশে সুষ্ঠুভাবে অভিযোজিত হয়েছে বিবর্তন, এটি হলো অপসারী পরিবর্তন। এবং দূর সম্পর্কিত গোষ্ঠী একই পরিবেশে বসবাস করে তাদের যখন সদস্য হয় তখন হলো অভিসারী পরিবর্তন। বিবর্তনের মতবাদসমূহ। বিবর্তন বাস্তবতা প্রমাণিত হওয়ার পর দ্বিতীয় যেই প্রাসঙ্গিক বিষয় এসে তা হচ্ছে বিবর্তন পদ্ধতি, অর্থাৎ কীভাবে বিবর্তন ঘটে। এই পদ্ধতি ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানের অগ্রগতির ওপর নির্ভর করে বিভিন্ন সময়ে অগ্রগতি মতবাদ প্রচলিত হয়েছে। ল্যামার্কিজম বা ল্যামার্ক অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী মতবাদ, থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকুয়াটিক ক্যারেক্টার্স, অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স, ডারউইন বা ডারউইনের কৃত্রিম নির্বাচন, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, নব্য ডারউইন বা আধুনিক সংশ্লেষণ মতবাদ, মডার্ন সিনথেসিস অফ থিওরি অফ নিও ডারউইনিজম, অগাস্ট ওয়াইজম্যান জার্ম প্লাজম মতবাদ, জার্ম প্লাজম থিওরি অফ অগাস্ট ওয়াইজম্যান, দি ভ্রিসের পরিব্যক্তি মতবাদ, মিউটেশন থিওরি অফ হিউগে ভ্রিস। নিচে জৈব পরিবর্তনের প্রধান দুটি মতবাদ ল্যামার্কবাদ ও ডারউইনবাদ এবং নব্য ডারউইনবাদ সম্বন্ধে আলোচনা করা হলো। ল্যামার্কবাদ অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকারী মতবাদ।
ল্যামার্ক একজন ফরাসি দার্শনিক ও প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। তিনি 1748 খ্রিস্টাব্দে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম জাঁ ব্যাপটিস্ট পিয়ারে এন্টন-ইনে দ্য মনেট শ্যালিয়েক দে ল্যামার্ক। প্রথমে তিনি ফরাসি সেনাবাহিনীতে যোগ দেন, তারপর উদ্ভিদ বিজ্ঞানী হিসেবে জীবন শুরু করেন। কিন্তু পরবর্তী জীবনে তিনি প্রাণীর উপর গবেষণা করে বেশি সময় ব্যয় করেছেন। তিনি বায়োলজি শব্দের প্রবর্তক এবং প্রাণী জগতে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী দুভাগে ভাগ করেন। একটি সুগঠিত জৈব বিবর্তনের প্রথম প্রবক্তা হিসেবে ল্যামার্ক সুপরিচিত। তার মতবাদটি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী মতবাদ নামে পরিচিত। ল্যামার্কের সূত্রসমূহ ডটসন 1960 খ্রিস্টাব্দে বিবর্তন সম্বন্ধে ল্যামার্কের এই বিস্তৃত ধারণা 4টি সূত্রে অধীন করে ব্যাখ্যার সুবিধা করে দেন। এই সূত্রগুলি উল্লেখ করা হলো। ল্যামার্কের সূত্রসমূহর প্রথম সূত্র বৃদ্ধি। প্রত্যেক জীব তার জীবনকালে অন্তঃশক্তির প্রভাবে দেহের আকার অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটায়। দ্বিতীয় সূত্র পরিবেশের প্রভাবে ও জীবের সক্রিয় প্রচেষ্টার আঙ্গিক পরিবর্তন। তথা পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনের জন্য সৃষ্ট অভাববোধ, উদ্দীপনা ও নিয়ন্ত্রণ চেষ্টার ফলে দেহের আঙ্গিক পরিবর্তন ঘটে। তৃতীয় সূত্র ব্যবহার অপব্যবহার। ক্রমাগত ব্যবহারের ফলে দেহের একটি বিশেষ অঙ্গ সুগঠিত যথাক্রম ও বড় হতে পারে, আবার অব্যবহারে অঙ্গটি ক্রমশ ক্ষুদ্র ও বিলুপ্ত হয়ে যেতে পারে। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার। প্রতিটি জীব জীবনদশায় অর্জিত সকল বৈশিষ্ট্য ভবিষ্যৎ বংশধরে সঞ্চারিত হয়। ল্যামার্কের সূত্রগুলি ব্যাখ্যা। বৃদ্ধি। জীবনদশায় অবধি অন্তঃশক্তির প্রভাবে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত দেহের আকার অঙ্গ প্রভৃতি বৃদ্ধির প্রবণতা রয়েছে। শ্রেণী বিন্যাসের বিভিন্ন ধাপ লক্ষ্য করলেও এই সত্যি পরিলক্ষিত হয় যে ডারিয়া করোটা পর্যন্ত জীবগোষ্ঠীর প্রত্যেক ধাপে দেখা যায় দেহাকৃতি বৃদ্ধি একটি সাধারণ প্রবণতা। পরিবেশের ওপর ও বিশেষ সক্রিয় প্রভাব আঙ্গিক পরিবর্তন। পরিবেশ সদা পরিবর্তনশীল। এই পরিবেশের অভিযোজন হওয়ার জন্য অভাববোধের সৃষ্টি হয়, তা পূরণের জন্য ইচ্ছা প্রকাশ করায়। নিরন্তর প্রচেষ্টার ফলে জীব দেহে নতুন অঙ্গের সৃষ্টি হয়, যা অঙ্গের পরিবর্তন ঘটে। ল্যামার্ক মনে করতেন পরিবেশের উদ্দীপকে সরাসরি প্রভাবিত করে এবং এর ফলে পরিবেশে দেখা যায় উদ্ভিদের নতুন অঙ্গ। প্রাণীর বেলায় পরিবেশের প্রাণীতে মস্তিষ্ক বা স্নায়ুর মাধ্যমে পরিচালিত করে, যা প্রাণী তা চায় তাই পায়। যেমন জিরাফের স্নায়ুতন্ত্রই তাকে বাধ্য করেছে ঘাড় উঁচু করে গাছের পাতা খাওয়ার জন্য। ব্যবহার অপব্যবহার। পরিবর্তনশীল ব্যবহার অভিযোগ হওয়ার জন্য নতুন সৃষ্ট ও পরিবর্তিত অঙ্গটি যদি জীবনদশায় পরবর্তী সময় ক্রমাগত ব্যবহার হয়, তাহলে সুগঠিত ও কার্যক্ষম হয়ে বড় হবে। অন্যদিকে জীবনদশায় পরিবর্তন অঙ্গটি ব্যবহার অঙ্গ ব্যবহারে তা ক্রমশ কার্যক্ষমতা হারিয়ে ছোট হতে থাকে, অবশেষে বিলুপ্ত হয়ে যায়। নিচে ব্যবহার অপব্যবহারের উদাহরণ দেওয়া হলো। ব্যবহার। জিরাফ আদি পুরুষের গলা ও সমানের পা দুটি এখনকার ঘোড়ার মতো খাটো ছিল। এখন এরা ঘাস বা ছোট ছোট গাছ আহার করত। বিভিন্ন প্রাকৃতিক চরাভূমির অভাব ঘটলে গাছগুলো উঁচু শাখা প্রশাখায় পাতা খেতে শুরু করে। উঁচু ডালপালা থেকে পাতা খাবার সৃষ্ট ইচ্ছা থেকে প্রয়োজন অনুযায়ী গলার দৈর্ঘ্যের বংশ পরম্পরা একটু বাড়তে থাকে। এভাবে খাটো গ্রীবাধারী পূর্বপুরুষ থেকে বর্তমানে যুগের লম্বা গ্রীবাধারী জিরাফের উদ্ভব ঘটেছে। হাঁস, পেলকিন, হাড়গিলা প্রভৃতি পাখি আদিমকালে ছিল স্থলচর। আহারের প্রয়োজনে পানিতে সাঁতরে প্রয়োজনে পায়ের অধিক ব্যবহারের ফলে পায়ের আঙুলের গোড়া থেকে চামড়ার বৃদ্ধি পেয়ে লুপ্তপথ বিশিষ্ট পাখির উদ্ভব ঘটায়। অপব্যবহার। উট পাখির পূর্বপুরুষে মানুষ উঠতে পারত, কিন্তু তাদের ডানা দুটি ক্রমাগত অব্যবহারে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পরিণত হয়েছে। মানুষের পূর্বপুরুষেরা ল্যাজ ক্রমাগত ব্যবহারে কক্কিস এ রূপান্তরিত হয়েছে। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। প্রত্যেক জীব জীবনদশায় অর্জিত সকল বৈশিষ্ট্য বংশধরে সঞ্চালিত হবে। এভাবে বংশ পরম্পরায় পরিবর্তিত চরিত্র সঞ্চালন হতে থাকে এবং নতুন নতুন পরিবর্তিত বৈশিষ্ট্যের অর্জিত হতে থাকে। ফলে দীর্ঘ সময়ের ব্যবধানে একটি প্রজাতির সদস্য থেকে অন্য পূর্বপুরুষের তেমন মিল থাকে না, অর্থাৎ উদ্ভব ঘটে নতুন প্রজাতির।